অষ্টম শ্রেণীর বিজ্ঞান নতুন বইয়ে আজকে আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। কিভাবে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়, কেমন করে পড়তে হবে, আর প্রতিটা লাইন বুঝে পড়া লাগবে। কারণ হচ্ছে তোমাদের এমসিকিউ আসবে, শর্ট কোশ্চেন আসবে, তার সাথে সৃজনশীল কোশ্চেন। অবশ্যই রিডিংগুলো পড়তে হবে আর প্রতিটা লাইন বোঝার ট্রাই করতে হবে। আর যেগুলো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন থাকবে সেগুলো আন্ডারলাইন করব, দেন তার সাথে সাথে আমরা নোট করে নেব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। তাহলে পৃথিবীতে অসংখ্য বিচিত্র কেমন প্রাণী বাস করে? ছোট বড় বিভিন্ন প্রাণী বাস করে। আর নিজেরা কোশ্চেন করবে, নিজেরা আনসার দেব, তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। তাহলে দেখো, প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী। আণুবীক্ষণিক প্রাণী কোনটিকে বলা হয়? অ্যামিবা। মানে অ্যামিবা খুবই ছোট একটা বা ক্ষুদ্র একটা প্রাণী। আর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে তিমি। তাহলে সবচেয়ে বিশাল আকারে বড় প্রাণী হচ্ছে তিমি, আর সবচেয়ে ক্ষুদ্র আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে দেখা যায় অ্যামিবা প্রাণী থেকে শুরু করে সবকিছু। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বসবাস বা বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। সহজে, তাহলে শ্রেণীবিন্যাস কাকে বলে? এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, অবশ্যই দেখতে হবে। বাট এখানে লেখাগুলো এরকম হওয়ার রিজন হচ্ছে কিছু টাইপিং এর প্রবলেমের কারণে এরকম হয়েছে। সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিস্তৃত কারণ প্রয়োজন। এর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস কাকে বলে এটা পড়তে হবে। সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন, আর এই বিন্যস্তকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? শ্রেণীবিন্যাস বলে। এটা একটা সংজ্ঞা, অবশ্যই মনে রাখবা। শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। তাহলে প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে কোনটি? শ্রেণীবিন্যাস। এই যে নিজেরা প্রশ্ন করছে, উত্তর দিচ্ছি, তাহলে বেশি মনে থাকবে। প্রাণী জগৎকে জানার সহজ বা জানার পথ সহজ করে দিয়েছে কোনটি? শ্রেণীবিন্যাস। এ অধ্যায় পাঠ শেষে আমরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। পার্ট 1-এ আছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে? এরা সবাই কি একই পরিবেশে বাস করে? এরা সবাই কি একই রকম খাবার খায়? এরা কি একইভাবে চলাফেরা করে? এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও। আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একরকম হয় না। আসলে আমরা যেসব প্রাণীগুলো দেখি সব কি একরকম? আসলে কিন্তু সব একরকম নয়। এদের দেহের আকৃতি, গঠন, অন্যান্য জৈবিক কাজকর্মের প্রকৃতিও ভিন্ন। এরা যেমন কাজকর্ম করে, আকার, দেহের আকার আলাদা, জৈবিক কাজকর্ম আলাদা, তারা ভিন্নভাবে চলাফেরা করে। এক একজনা বা এক এক প্রাণী এক এক সিস্টেমে চলাফেরা করে। এদের কোনোটির মেরুদণ্ড আছে, আবার কোনোটির মেরুদণ্ড নেই। তো মেরুদণ্ড বলতে যাদের শিরদাঁড়া, আমাদের পিঠে যে শিরদাঁড়া একটা হাড় থাকে, সেই রকম যদি কোনো শক্ত কঠিন হাড় থাকে, সেইটা থাকলে আমরা বলি মেরুদণ্ড, আর যদি না থাকে সেটাকে বলি মেরুদণ্ড নেই। এদের কোনটি মাটিতে, কোনটি পানিতে, কোনটি গাছে বাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়। এরা বিভিন্ন অঙ্গ, সিলিয়া, পা, উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে। আবার
কোনোটির চলন শক্তি নেই, কোনোটা চলাফেরা ভালো করে করতে পারে না। পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। তাহলে এটা বিশাল একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আজ পর্যন্ত কত প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে? 15 লক্ষ প্রজাতির প্রাণী। 15 লক্ষ প্রজাতি রয়েছে আলাদা আলাদা, এক একটি করে এক একটা এক এক রকম ধরে 15 লক্ষ পর্যন্ত প্রাণী রয়েছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি। আর অবশ্যই তোমরা বই নিয়ে বসে যাবা, যে লাইনগুলো বুঝতে পারবা না সেগুলো একটু ভালো করে দেখে নিবা, আর প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবা। আর যেগুলো আন্ডারলাইন করে দেবে এইগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যেগুলো তোমাদের কাছে প্রশ্ন মনে হবে সেগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো এবং আন্ডারলাইন করে নিবা। এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। তাহলে প্রতিনিয়ত কাদের সংখ্যা বেড়ে চলেছে? এই যে প্রাণীর সংখ্যা। তাহলে আজ পর্যন্ত প্রায় কত প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে? 15 লক্ষ প্রজাতি। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। তাহলে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো কোনটা? শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস না হলে কেউ বুঝতে পারবে না। প্রাণীদের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তরে বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিনষ্ট করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তাহলে জীবজগৎকে ধাপে ধাপে বিনষ্ট করার পদ্ধতিকে কি বলে? শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাস কাকে বলে? এখানে একটা কোশ্চেন, একটা সংজ্ঞা আছে এবং আর একটা প্রশ্ন আছে। দেখো সংজ্ঞার প্রশ্ন, শ্রেণীবিন্যাস কাকে বলে? তাহলে তোমরা এভাবে বলতে পারো, জীবজগৎকে ধাপে ধাপে বিনষ্ট করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। আবার জীবজগৎকে ধাপে ধাপে বিনষ্ট করার পদ্ধতিকে কি বলে? শ্রেণীবিন্যাস। দুটা কোশ্চেন। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, এর নাম শ্রেণীবিন্যাস। তাহলে দেখো বর্তমানে জীববিজ্ঞানে একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, তার নাম কি বলে দিন? তার নাম হচ্ছে শ্রেণীবিন্যাস। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কোনটাকে বলা হয়? প্রজাতি। একটা কোশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্স, ভেরি। শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কোনটাকে বলা হয়? প্রজাতি। আর প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি একটি প্রজাতি। তাহলে অবশ্যই প্রজাতি বলতে কি মানুষ একটা প্রজাতি, কোনো ব্যাঙ, কবুতর এগুলো সব প্রজাতি। শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক বলা হয় কোনটিকে? প্রজাতিকে। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটিতে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের মাধ্যমে কিন্তু খুব সহজে সবকিছুর নাম এবং চেনা যাবে। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়ার নাম উল্লেখযোগ্য। তাহলে শ্রেণীবিন্যাসের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য নাম কি কি রয়েছে? একটা আছে অ্যারিস্টটল, একটা আছে জন রে, আর একটা আছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। তাহলে শ্রেণীবিন্যাসের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য নাম রয়েছে টোটাল কয়জনার? 3 জনার। শ্রেণীবিন্যাসের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য নাম রয়েছে 3 জনার। কি কি? অ্যারিস্টটল, জন রে আর ক্যারোলাস লিনিয়াস। এটা অনেক ইম্পর্টেন্স কোশ্চেন, দেখে নাও। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তাহলে প্রকৃতি বিজ্ঞানী ছিল কে? ক্যারোলাস লিনিয়াস। তার ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তাহলে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কাকে? ক্যারোলাস লিনিয়াসকে। এটা ভেরি ইম্পর্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অবশ্যই দেখে রাখবা। ভেরি ইম্পর্টেন্স, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা। যেগুলো পড়লাম তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স এটা, যে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কাকে? ক্যারোলাস লিনিয়াসকে। অবশ্যই মেমোরাইজ করবা। আর ক্যারোলাস লিনিয়াস কি বিজ্ঞানী ছিল? প্রকৃতি বিজ্ঞানী ছিল। কি বিজ্ঞানী ছিল? প্রকৃতি বিজ্ঞানী ছিল। তিনি সর্বপ্রথম প্রজাতি বৈশিষ্ট্য চিহ্নিত করেন। তাহলে সর্বপ্রথম প্রজাতি বৈশিষ্ট্য চিহ্নিত করেন কে? ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন কে? ক্যারোলাস লিনিয়াস। এটা ভেরি ইম্পর্টেন্স, আমরা যেটা দেখলাম খুবই ইম্পর্টেন্স এই কোশ্চেনগুলো।
তোমরা নোট ডাউন করবা, দেখে নিবা, বই নিয়ে রেডি হয়ে বসে পড়ো। দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ। তাহলে একটি জীবের বৈজ্ঞানিক নাম কয় অংশ আছে? দুই অংশ বা পদ, দ্বিপদ বিশিষ্ট। এটাও দেখে নাও। একটি জীবের বৈজ্ঞানিক নাম কয় অংশ? দুই অংশ বা পদ বিশিষ্ট। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। তাহলে এই নামকরণকে বলা হয় কি? দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। দেখে রাখো, মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। খুবই ইম্পর্টেন্স একটা কোশ্চেন, যে মানুষের বৈজ্ঞানিক নাম কি রয়েছে? হোমো স্যাপিয়েন্স। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখো। এখানে যেগুলো পড়ছি অনেক ইম্পর্টেন্স কোশ্চেন। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। তাহলে হোমো স্যাপিয়েন্স কিসের বৈজ্ঞানিক নাম? মানুষের বৈজ্ঞানিক নাম। নিজেরা প্রশ্ন করছে, নিজেরা উত্তর দিচ্ছে, দেখে রাখো। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। এখন তুমি তোমার নিজের খাতায় নিচের ছকটি আঁকো এবং ছকটি পূরণ করো। এখানে যে ছকটি দেওয়া আছে অবশ্যই তোমার পূরণ করতে হবে। প্রাণীর নাম বানর, কেঁচো, ঝিনুক, পাখি, মাছ। বাসস্থান কোথায়? বানরে গাছ, কেঁচোতে মাটি, ঝিনুক পানিতে, পাখি আকাশে বা গাছপালায়, মাছ পানিতে। গঠন কেমন সেটা লিখবো, উপকারিতা কেমন সেটা লিখবো, অপকারিতা। মাছের উপকারিতা অপকারিতা সবকিছুর কিন্তু আছে। গঠন কেমন, ঝিনুক দেখতে কেমন, সেই বিষয়গুলো লিখলে তাদের গঠন, উপকারিতা, অপকারিতা সবগুলো পারবা। এগুলো একটু তোমরা দেখে ভালো করে বুঝে নিও। তারপরে আমরা দেখি পাঠ 2 থেকে 5। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। অমেরুদণ্ডী, যাদের কোনো মেরুদণ্ডে হাড় নেই তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। তাহলে আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী কোন জগতে অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া। এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসাবে স্থান পেয়েছে। তাহলে এই শ্রেণীবিন্যাসের পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসাবে স্থান পেয়েছে। অ্যানিম্যালিয়া জগতের প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়েছে। তাহলে অ্যানিম্যালিয়া জগতের প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে? 9টি পর্বে ভাগ করা হয়েছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্স, তোমরা অবশ্যই দেখে রাখবা যে অ্যানিম্যালিয়া জগতের প্রাণীর কয়টি পর্বে ভাগ করা হয়েছে? 9টি পর্বে। এই 9টি পর্বে প্রথম 8টি পর্বের, তাহলে কয়টি পর্বে? 9টি পর্বে ভাগ করা হয়েছে। এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী আর শেষ পর্বের প্রাণী মেরুদণ্ডী। তাহলে প্রথম যে 8টি পর্ব নিয়ে আলোচনা করা হবে সবগুলো কি কোন ধরনের প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী। আর শেষের পর্বটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এক নজরে অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জেনে নেব, এক নজরে জানবো। তো দেখো অ্যানিমেলিয়া জগতের যে প্রাণীগুলো আছে, পর্বগুলো এখানে উল্লেখ আছে। পর্বগুলোর ভিতরে প্রথমে আছে দেখো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যাকার্নোডার্মাটা, কর্ডাটা। জগৎ, কি জগৎ রয়েছে? এটা হচ্ছে অ্যানিম্যালিয়া। তো উপপর্বের ভিতর আছে, সেটা হচ্ছে কর্ডাটার উপপর্ব আছে কয়টি? 3টি। আর এখানে অ্যানিম্যালিয়া পর্বের শ্রেণী বিভাগ বা পর্ব আছে 9টি। 9টি পর্বের ভিতরে কি কি আছে? কর্ডাটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। উপপর্ব হিসাবে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এইগুলো হচ্ছে তাদের উপপর্ব হিসাবে পরিচিত রয়েছে। শ্রেণী সাইক্লোস্টোমাটা, কন্ডিক্সথিস, অ্যাস্টিকথিস, উভয়চর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা পর্যায়ক্রমে শুরু করি। তো ফার্স্টে আছে দেখো পর্ব 1-এর ভিতর আছে পরিফেরা। পরিফেরা, তাহলে পরিফেরা সম্পর্কে আগে ডিসকাস করে নিই আমরা।
স্বভাব ও বাসস্থান, তারা কোথায় থাকে এবং তাদের আচার আচরণ কেমন সেই বিষয়ে দেখব। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জা নামে পরিচিত। অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখে নাও। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত কি নামে পরিচিত? স্পঞ্জা নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বইটা সামনে নিয়ে দাগা শুরু করো এবং প্রতিটা লাইন বোঝার চেষ্টা করো। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। তাহলে পৃথিবীর সব জায়গায় কাদেরকে পাওয়া যায় বলে দিন? এই পরিফেরা পর্বের প্রাণী স্পঞ্জা। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। তারা বেশিরভাগ কোথায় থাকে? বাসস্থানটা থাকে কোথায়? সামুদ্রিক। তাহলে অবশ্যই মনে রাখো, পরিফেরা পর্বে পরিফেরা প্রাণীরা কি নামে পরিচিত? স্পঞ্জা নামে। তারা পৃথিবীর সর্বত্রই কাদের পাওয়া যায়? স্পঞ্জা বা পরিফেরা। এরা অধিকাংশ কোন প্রজাতি? সেটা হচ্ছে সামুদ্রিক প্রজাতির প্রাণী। তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, তোমাদের অবশ্যই বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে, জানতে হবে। সাধারণ বৈশিষ্ট্যের ভেতর আছে সরলতম বহুকোষী প্রাণী, দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্র পথে পানির সাথে অক্সিজেন খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ তন্তু থাকে না। তো পরিফেরা পর্বের ভিতর কি কি আছে? অবশ্যই উদাহরণগুলো বেশি মেমোরাইজ করে ফেলবা। উদাহরণগুলো তোমাদের পরীক্ষার সবচেয়ে বেশি দেয়, এই জন্য ভেরি ভেরি হিসাবে লিখে দিলাম। স্পঞ্জিলা আর স্কাইফা। এই স্পঞ্জিলা আর স্কাইফা কোন পর্বের প্রাণী? পরিফেরা পর্বের প্রাণী। এরা কোথায় বাস করে? তাহলে পরিফেরা পর্বে কি নামে পরিচিত? স্পঞ্জা নামে পরিচিত। তাহলে স্পঞ্জিলা আর স্কাইফা, এই দুইটা প্রাণী হচ্ছে কোন পর্বের প্রাণী? পরিফেরা। অবশ্যই তোমরা উদাহরণগুলো বেশি মনে রাখবা। বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। বৈশিষ্ট্যটা দেখে দিলাম। এবার পর্ব 2 আছে নিডারিয়া। এই পর্ব ইতিপূর্ব সিলেন্টারা নামে পরিচিত ছিল। তাহলে নিডারিয়া পর্বের প্রাণী ইতিপূর্বে কি নামে পরিচিত ছিল? সিলান্টারেটা নামে পরিচিত ছিল। সিলান্টারেটা নামে পরিচিত ছিল। অনেক ইম্পর্টেন্স, অবশ্যই দেখে রাখবা। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন থাকবে, সেগুলো অবশ্যই দেখবা। তো স্বভাব আর বাসস্থান দেখি। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশই প্রজাতি সামুদ্রিক। তাহলে এদের অধিকাংশ প্রাণী কি? সামুদ্রিক। তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ, আকার, আকৃতি হয়। এদের কিছু প্রজাতি একক। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে নিডারিয়া পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। তাহলে এদের অধিকাংশ প্রজাতি কি? সামুদ্রিক। তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, নালা, হ্রদ, ঝর্ণা ইত্যাদি দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ, আকার, আকৃতি হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলগতভাবে কলোনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা এবং অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে তা মুক্তভাবে সাঁতার কাটে। তাহলে কি পানিতে ভাসমান কাঠ থাকতে পারে, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকিয়ে রেখে মুক্তভাবে সাঁতার কাটে। সেটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীগুলো, যেটাকে বলা হয় সিলেন্টারেটা নামে পরিচিত। তো সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ দুটি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত। তাহলে দেহ কয়টি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত? 2টি। তাহলে নিডারিয়া পর্বের প্রাণী কয়টি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত? 2টি। দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডার্মা এবং ভিতরের স্তরটি এন্ডোডার্মা। দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডার্মা এবং ভিতরের স্তরটি এন্ডোডার্মা। তাহলে এন্ডোডার্মা, ভিতরের স্তরটি এন্ডোডার্মা আর বাইরের স্তরটি অ্যাক্টোডার্মা। তাহলে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখো, দেহ গহ্বরকে সিলেন্টারেন বলে। তাহলে দেখো, নিডারিয়া পর্বের প্রাণীর দেহ গহ্বরকে কি বলে?
সিলেন্টারেনা বলে। এইটাও দেখে রাখবা, যেইগুলো আমরা দাগছি সেগুলো তোমরা অবশ্যই দেখে রেখে দেবা। দেহগহ্বরকে সিলেন্টারেনা বলে। এটা একধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। অ্যাক্টোডার্মা নিডোরাব্লাস্ট নামে একটি বৈশিষ্ট্য কোষ থাকে। তাহলে অ্যাক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক ধরনের কি থাকে, কোষ থাকে। এটা দেখে রাখো। অ্যাক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। উদাহরণ হাইড্রা, অবেলা। তাহলে হাইড্রা আর কি আছে, অবেলা বলা হয়। তো হাইড্রা অথবা অবেলা কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। 3 নম্বর পর্ব আছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস এই পর্বের প্রাণীগুলো অবশ্যই তোমাদের ভালো করে জানতে হবে। তো এখানে লেখাগুলো খুবই ডিসগাস্টিং, তো কিছু করার নেই। প্রতিটা পিডিএফ এরকম। আমরা এটা কিন্তু ইউজ করছি 21 সালে পিডিএফ, কারণ হচ্ছে 21 সাল, 22-23, তারপর অনেক আগের বইগুলো কিন্তু তোমাদের বর্তমানে 25 সালে একই বই, সেম বই, শুধু তোমাদের ডেটটা চেঞ্জ করে দিয়েছে, নতুন সংস্কার। বাট সেইগুলোতে একেবারেই দেখা যাচ্ছে নতুন পিডিএফ। বাট এইগুলো পিডিএফগুলো শুধু 2-1টা পেজ এরকম কোয়ালিটি, খুবই কোয়ালিটি বাজে, বাকিগুলো ঠিক আছে। স্বভাব ও বাসস্থান। এই পর্বের প্রাণীদের জীবনধারা বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহু পরজীবী বা অন্তঃপরজীবী হিসাবে অন্য জীবদের বাইরে বা ভিতরে বাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসাবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এই পর্বের কোনো প্রাণী ভেজা বা স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। কেউ বাস করে ভেজা বা স্যাঁতসেঁতে মাটিতে, কেউ বাস করে পানিতে, আবার কেউ বাস করে লবণাক্ত পানিতে বাস করে। তো সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, অবশ্যই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া নিতে হবে। তাহলে বৈশিষ্ট্য, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর দেহ থাকে চ্যাপ্টা বা উভয়লিঙ্গ থাকতে পারে। দেহ চ্যাপ্টা থাকে, উভয়লিঙ্গ থাকে। এটা হচ্ছে বহিঃপরজীবী হয় অথবা অন্তঃপরজীবী হয়। বহিঃপরজীবী, অন্ত। তো বহিঃপরজীবী দেহ চ্যাপ্টা বলতে যে এই ধরনের কৃমিগুলো, ফিতা কৃমি, ফিতার মতো দেখতে, এগুলো হচ্ছে যকৃতি কৃমি, যকৃতের মতো দেখতে। তো উভয়লিঙ্গ হয়, আবার তার সাথে বাইরেও বাস করে, আবার ভিতরে, মানে অন্ত মানে ভিতরে, শরীরের ভিতরে, আর বহিঃপরজীবী মানে বাইরে। তারপর আছে দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। তাহলে দেহ কি দ্বারা আবৃত রয়েছে? কিউটিকল দ্বারা আবৃত থাকে। এটা দেখে রাখো। দেহ চোবক ও আংটা থাকে। দেহ চোবক যে যেমন দেখতে, এই যে এটা আংটা আংটা দেখতে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে। তাহলে দেহে কি নামে বিশেষ অঙ্গ থাকে? শিখা অঙ্গ নামে একটা বিশেষ অঙ্গ থাকে। দেহে কি নামে বিশেষ অঙ্গ থাকে? দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে। এগুলো রেশন অঙ্গ হিসেবে কাজ করে। কি অঙ্গ হিসেবে কাজ করে? রেশন। পুষ্টিতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। উদাহরণ যকৃত কৃমি আর ফিতা কৃমি। তাহলে যকৃত কৃমি আর ফিতা কৃমি এটা হচ্ছে কি ধরনের পর্বের প্রাণী? প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। অবশ্যই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর ভিতরে আছে যকৃত কৃমি আর ফিতা কৃমি, তোমাদের জানতে হবে। পর্ব 4 নিয়ে আমরা আলোচনা করব। নেমাটোডা। নেমাটোডা, অনেকে একে নেমাথেলমিনথেস বলে। তাহলে নেমাটোডা পর্বের প্রাণীকে অনেকে কি বলে? থেলমিনথেস বলে। স্বভাব বা বাসস্থান। এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসাবে প্রাণীর অন্ত্র বা রক্তে বসবাস করে। তাহলে অন্তঃপরজীবী হিসাবে কোথায় কোথায় বসবাস করে? প্রাণীর অন্ত্র বা রক্তে বসবাস করে। প্রাণীর অন্ত্রে বা রক্তে বসবাস করে কোন প্রাণী? নেমাটোডা বা নেমাথেলমিনথেস পর্বের প্রাণী। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী, তারা পানি ও মাটিতে বাস করে। বাস করে। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। সাধারণ বৈশিষ্ট্য: দেহ নলাকার, পুরু ত্বক দ্বারা আবৃত। পৌষ্টিকনালী সম্পূর্ণ, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। সাধারণ একলিঙ্গ। তারপরে আছে দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই।
এগুলো হচ্ছে সাধারণ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, সেটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীর। তো নেমাটোডা পর্বের প্রাণীর ভিতরে আছে, দেখো গোলকিমড়ে আছে আর ফাইলেরিয়া কৃমি। গোলকিমড়ি আর ফাইলেরিয়া কৃমি আছে নেমাটোডা পর্বের প্রাণী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, তোমাদের অলওয়েজ টাইম বলি। সবচেয়ে বেশি তোমরা ফলো করবা যেগুলো এক্সাম্পল বা উদাহরণ হিসেবে আছে, যেমন থাকে এই উদাহরণগুলো বেশি পরীক্ষা দিয়ে দিল গোলকৃমি কোন পর্বের প্রাণী, নেমাটোডা পর্বের প্রাণী। ফাইলেরিয়া কৃমি আবার দিতে পারে নিচের কোনটি নেমাটোডা পর্বের প্রাণী, তখন ফিতা কৃমি, গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি এগুলো দিয়ে দেবে। তখন হচ্ছে গোলকৃমি বা ফাইলেরিয়া কৃমি। পর্ব অ্যানেলিডা, আমরা 5 নম্বর পর্বটা দেখবো হচ্ছে অ্যানেলিডা। স্বভাব ও বাসস্থান। অ্যানেলিডা পর্বের প্রাণীর স্বভাব কেমন আর কেমন জায়গায় থাকে সেই বিষয়। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। তাহলে পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ আর উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অ্যানেলিডা পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে। কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত করে বসবাস করে। তার মানে পাথর অথবা মাটি করে বসবাস করে। আবার কিছু প্রাণী আছে মাটিতে বসবাস করে, সমুদ্র কিছু বসবাস করে, অগভীর স্বাদু পানিতে করে। তার মানে সব জায়গায় এই স্যাঁতসেঁতে মাটিতে এগুলো বসবাস করে থাকে। তো সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানতে হবে। তবে বৈশিষ্ট্য সবগুলো মেমোরাইজ না করলেও কোনো সমস্যা নেই। এর ভিতর থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে রাখবো। দেহ নলাকার খণ্ডায়িত। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। প্রতিটি খণ্ডে সিটা থাকে, জোকে থাকে না। সিটা চলাচলে সহায়তা করে। উদাহরণ কেঁচো ও জোক। তাহলে কেঁচো ও জোক কোন পর্বের প্রাণী? ভেরি ভেরি ইম্পর্টেন্স, কারণ উদাহরণগুলো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি দেয়। আর অলওয়েজ টাইম বলি বই এবং খাতা নিয়ে বসে পড়ো, যাতে প্রতিটা কোশ্চেন তোমরা নোট ডাউন করতে পারো। তাহলে অ্যানেলিডা পর্বের প্রাণীর ভিতর কি কি রয়েছে? কেঁচো আর জোক। আবার কেঁচো আর জোক কোন পর্বের প্রাণী? অ্যানেলিডা পর্বের প্রাণী। 6 নম্বর আছে আর্থ্রোপোডা। এটা অনেক ইম্পর্টেন্স একটা পর্ব। 6 নম্বরে আর্থ্রোপোডা। স্বভাব আর বাসস্থান দেখি। এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। তাহলে পৃথিবীর সবচেয়ে প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব কোনটাকে বলা হয়? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। তাহলে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটাকে বলা হয়? আর্থ্রোপোডা। তাহলে আর্থ্রোপোডা পৃথিবীর সবচেয়ে কি বৃহত্তম পর্ব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, নোট ডাউন করে রাখো। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী আবার বহিঃপরজীবী হিসাবে বাস করে। অন্তঃপরজীবী হিসাবেও করে, বহিঃপরজীবী হিসাবেও করে। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে এবং সমুদ্রে বসবাস করে। স্বাদু পানিতে করে, স্থলও করে এবং সমুদ্রে বাস করে। এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। ডানার সাহায্যে এই যে যেমন রয়েছে তেলাপোকা, প্রজাপতি, এগুলো। তো সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু দেখি। বৈশিষ্ট্যগুলো আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। তারপরে আছে মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে। পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা বলতে এই দুটাকে সুর বলি আমরা, সেটা। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এটা অনেক ইম্পর্টেন্স, এই জন্য আমরা এই লাইনটা দেখে নেব। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। তাদের দেহের রক্তপূর্ণ গহ্বর কি নামে পরিচিত? হিমোসিল নামে পরিচিত। হিমোসিল নামে পরিচিত রক্তপূর্ণ গহ্বর কোন পর্বের প্রাণী থাকে? আর্থ্রোপোডা পর্বের প্রাণী থাকে। এটা অনেক ইম্পর্টেন্স, তোমরা দেখে রাখবা। তো উদাহরণ হিসাবে যেগুলো আছে এগুলো মেমোরাইজ। প্রজাপতি, তারপরে চিংড়ি, তারপর আরশোলা, কাঁকড়া, এই 4টা যে প্রাণী আমরা দেখতে পেলাম উদাহরণ হিসাবে, এইগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর নিচের কোনটি দিয়ে দেবে বলে এর ভিতরে যে কোনো একটা তুলে দেবে। আবার দিতে পারে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। 7 নম্বর পর্বে মলাস্কা।
তো স্বভাব বা বাসস্থান, তো এই টাইপগুলো একটু সমস্যা আছে। এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান, স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। তার মলাস্কাও পৃথিবীর সকল পরিবেশে বাস করে। পৃথিবীর সকল পরিবেশে বাস করে কোন পর্বের প্রাণী? মলাস্কা পর্বের প্রাণী। প্রায় সবাই সামুদ্রিক, সাগরে বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে, স্বাদু পানিতে বাস করে। তো সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে দেখি। দেহ নরম, খুবই নরম শামুক। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে, যেমন শামুক। তারপরে আছে দেখো পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। ওটা পেশি, পেশি মানে মাংস। তারপরে আছে ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুসফুস অথবা ফুলকার সাহায্যে। উদাহরণ হিসাবে রয়েছে শামুক আর ঝিনুক। শামুক তো তোমরা চেনো, ঝিনুকও চেনো। তাহলে শামুক আর ঝিনুক কোন পর্বের প্রাণী? মলাস্কা পর্বের প্রাণী। ভেরি ভেরি ইম্পর্টেন্স, উদাহরণগুলো থেকে বেশি দেয়। ৮ নম্বর পর্বের ভিতরে কি কি আছে অবশ্যই জানতে হবে। ৮ নম্বর পর্ব আমরা দেখেছি একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা এ পর্বের কিছু স্বভাব বা বাসস্থান আছে এই পর্বের প্রাণী, তো সেগুলো আমরা দেখব। এই পর্বে সকল প্রাণী সামুদ্রিক। তাহলে একাইনোডার্মাটা পর্বের প্রাণীর সবগুলোকে সামুদ্রিক হতে হবে। কি হতে হবে? সামুদ্রিক। তাহলে একাইনোডার্মাটা পর্বের প্রাণীর সবগুলোকে সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগর এবং সকল গভীর এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশ মুক্তজীবী। অধিকাংশ কি জীব হিসাবে পরিচিত? মুক্তজীবী। এরা সবগুলো সামুদ্রিক প্রাণী একাইনোডার্মাটা। সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। দেহ ত্বক কাঁটাযুক্ত। তারা মাছ, যেটাকে স্টারফিশ বলা হয়। দেহ 5টি সমান ভাগে বিভক্ত। তাহলে কোন পর্বের প্রাণী 5টি ভাগে বিভক্ত দেহ? এটা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণী। একাইনোডার্মাটা পর্বের প্রাণী শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়। দেহ খুবই কাঁটাযুক্ত থাকে, কাঁটার মতো দেখতে। এটাকে আমরা স্টারফিশ বা তারা মাছ বলি। কয়টা ভাগে বিভক্ত? 5টি ভাগে দেখো বিভক্ত, 5টি ভাগ আছে। পানির সংবহন তন্ত্র থাকে, নালীপদের সাহায্যে চলাচল করে, নালীপদ। তারপরে আছে দেখো, এইগুলো আমরা অবশ্যই ভালো করে দেখে নেব। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় বা পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিছু মাথা চিহ্নিত করা যায় না। উদাহরণ তারা মাছ। তারা মাছ বা সমুদ্র শসা। তাহলে তারা মাছ বা সমুদ্র শসা বলতে কি বোঝায়? তারা মাছ, সমুদ্র শসা এগুলো সম্পূর্ণ একাইনোডার্মাটা পর্বের প্রাণী। এটা সম্পূর্ণ সমুদ্র ছাড়া কোথাও পাওয়া যায় না। এবার আমরা দেখব 6 থেকে 8 পার্টে মেরুদণ্ডের প্রাণীর শ্রেণীবিন্যাস। তো 9 নম্বর পর্বটা হচ্ছে করডাটা পর্বের প্রাণী। করডাটা স্বভাব বা বাসস্থান দেখি। এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। তাহলে পৃথিবীর সকল পরিবেশে বাস করে কোনটা? করডাটা পর্বের প্রাণী। এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে, মানে সকল জায়গায় বাস করে ডাঙ্গায়। জলচর করডাটার মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে, সব জায়গায়। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গৃহবাসী, খেচর। করডাটা পর্বের বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীদের সংলগ্ন হয়ে জীবনযাপন করে। তার মানে সব জায়গায় একটা বসবাস করে করডাটা পর্বের প্রাণী। সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, অবশ্যই দেখে নেব আমরা। এই পর্বের প্রাণী সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটকর্ড অবস্থান করে। নটকর্ড হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডের অঙ্গ। তাহলে নটকর্ড বলতে কি বোঝায় সেটা এখানে দেওয়া আছে, অবশ্যই এটা দেখে রাখবা। নটকর্ড বলতে কি কি বোঝায়? মানে খুবই নরম বোঝাবে, নমনীয় বোঝাবে, দণ্ডাকার অথবা দৃঢ় মানে শক্ত, অখণ্ডায়িত মানে যেটা ভাঙা যায় না, এমন হতে পারে। তারপর আছে পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। উদাহরণ হিসাবে মানুষ, কোনো ব্যাঙ, রুই মাছ। তাহলে করডাটা পর্বের প্রাণীর ভিতর আছে কি কি? মানুষ। তাহলে আমরা কি করডাটা পর্বের প্রাণীর ভিতরে পড়ি? মানুষ, কোনো ব্যাঙ আর রুই মাছ। মানুষ, কোনো ব্যাঙ আর রুই মাছ, এটা কোন পর্বের প্রাণী? করডাটা পর্বের প্রাণী। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। করডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা যায়। তাহলে করডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা যায়? 3টি উপপর্বে ভাগ করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্স,
এটা অবশ্যই নোট ডাউন করে নিবা। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই বইটা সঙ্গে নিয়ে বসো, কিভাবে পড়তে হয় সেই বিষয়টা আমরা আলোচনা করব। আর প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, যেখান থেকে এমসিকিউ সিকিউ তার সাথে শর্ট কোশ্চেনগুলো আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই সেইগুলো দাগিয়ে রাখবা, আর সাথে সাথে যেগুলো বেশি ইম্পর্টেন্স বলবো সেগুলো অবশ্যই নোট ডাউন করে নিবা। তাহলে কোয়াড্রাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা যায়? 3টি উপপর্বে ভাগ করা যায়, 3টি উপপর্বে ভাগ করা যায়। ক, ইউরোকর্ডাটা। প্রথমে আছে ইউরোকর্ডাটা। তো ইউরোকর্ডাটা সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে দেখি। প্রাথমিক অবস্থায় ফুলকার রন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা, স্নায়ুরজ্জু থাকে। তারপরে আছে দেখো, শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। উদাহরণ অ্যাসিডিয়া, অ্যাসিডিয়া। তাহলে এটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স, কারণ উদাহরণগুলো থেকে তোমাদের এমসিকিউ বেশি দেবে। তাহলে ইউরোকর্ডাটা পর্বের প্রাণীর ভিতর কি আছে? অ্যাসিডিয়া। কি আছে? অ্যাসিডিয়া। খ নম্বরে আছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, একটু দেখো। সারা জীবন এদের দেহ নটোকর্ডের উপস্থিত লক্ষ্য করা যায়। দেখতে মাছের মতো। দেখতে কিসের মতো? মাছের মতো। তাহলে অবশ্যই তোমাদের এগুলো ভালো করে জানতে হবে, উদাহরণগুলো বেশি করে দেখতে হবে। সেফালোকর্ডাটা পর্বের প্রাণীর ভিতর কি আছে? ব্রানসিওস্টোমা। ব্রানসিওস্টোমা, ব্রানসিওস্টোমা। তাহলে ব্রানসিওস্টোমা কোন পর্বের প্রাণী? সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা। ব্রানসিওস্টোমা কোন পর্বের প্রাণী? ব্রানসিওস্টোমা, সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ব্রানসিওস্টোমা। গ নাম্বার রয়েছে ভার্টিব্রাটা। এই উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসাবে পরিচিত। তাহলে মেরুদণ্ড প্রাণী হিসাবে পরিচিত কোন উপপর্বের প্রাণী? সেটা হচ্ছে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। অবশ্যই এটা ভালো করে দেখে রাখো যে উপপর্বের বলেছে কোন পর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসাবে পরিচিত? ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা যায়। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীকে কয়টি ভাগে ভাগ করা যায়? 7টি ভাগে ভাগ করা যায়, শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাহলে গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 7টি ভাগে ভাগ করা হয়েছে। অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখো। আর তোমাদের সবসময় বলি, যেগুলো উদাহরণ হিসেবে থাকবে অবশ্যই ভালো করে মন দিয়ে পড়ে রাখবে। তারপরে প্রথম শ্রেণী সাইক্লোস্টোমাটা। দেখো, সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার ভিতর কি কি আছে দেখো। সাইক্লোস্টোমাটা সাধারণ বৈশিষ্ট্য লম্বাটে দেহ, এই যে এরকম। তারপরে আছে দেখো, মুখ ছিদ্র গোলাকার ও সোয়ালবিহীন। এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত। ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। এখানে দেখো সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীর ভিতর কি কি আছে? এখানে রয়েছে পেট্রোমায়োজন, পেট্রোমায়োজন। তাহলে পেট্রোমায়োজন কোন পর্বের প্রাণী? সাইটোক্লোস্টোমাটা, সাইটোক্লোস্টোমাটা পর্বের প্রাণীর ভিতর কি রয়েছে? দেখো পেট্রোমাইজন, পেট্রোমাইজন, পেট্রোমাইজন। যদি ইংলিশে কারেক্ট প্রনাউন্সিয়েশন করে এরকম হবে ফেট্রোমাইজন, ফেট্রোমাইজন, ফেট্রোমাইজন। সঠিক উচ্চারণ, কারেক্ট প্রনাউন্সিয়েশন ফেট্রোমাইজন। তারপরে দেখো দ্বিতীয় শ্রেণী কন্ডিকথিস। তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে খন্ডিকথিস, খন্ডিকথিস। সাধারণ বৈশিষ্ট্য, এ পর্বে সকল প্রাণী সমুদ্রে বসবাস করে বা বাস করে। কঙ্কাল তরুণাস্থিতময়। দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। তাহলে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? মাথার ওপাশ থেকে 5 থেকে 7 জোড়া। কানকো থাকে না, কি থাকে না? কানকো। তাহলে কন্ডিকথিস পর্বের প্রাণীর ভিতরে কি কি আছে? হাঙ্গর, করাত মাছ আর হাতুড়ে মাছ। হাঙ্গর, করাত মাছ আর হাতুড়ে মাছ, এটা অবশ্যই দেখে রাখবা। তোমাদের তো অলওয়েজ টাইম বলছি উদাহরণগুলো বেশি করে পড়তে হবে, কারণ উদাহরণ থেকে দেবে। এমন করে দেবে, কন্ডিকথিস
কন্ডিক্সটিক্স পর্বের প্রাণী নিচের কোনটি? হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি যে কোনো একটা দিয়ে দেবে। আবার দেবে হাঙ্গর অথবা করাত মাছ অথবা হাতুড়ে মাছ কোন পর্বের প্রাণী? তখন বলতে হবে কন্ডিকথিস। নাম্বার শ্রেণীতে আছে অস্টিকথিস। সাধারণ কিছু বৈশিষ্ট্য দেখো। অধিকাংশ স্বাদু পানির মাছ, স্বাদু পানি, দেহ সাইক্লোয়েড, গ্যানেয়েড বা টিনেয়েড, তারপরে আইস দ্বারা আবৃত। তাহলে ধরনের আইস দ্বারা আবৃত, গ্যানেয়েড বা টিনেয়েড ধরনের আইস দ্বারা আবৃত। মাথার দুপাশে 4 জোড়া ফুলকা থাকে। তাহলে মাথার দুপাশে কয় জোড়া ফুলকা থাকে? 4 জোড়া ফুলকা থাকে। সেটা কোনটা? অস্টিকথিস। অস্টিকথিস পর্বের প্রাণী। দুই পাশে কয় জোড়া ফুলকা থাকে? 4 জোড়া ফুলকা থাকে। এটা দেখবা। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। তাহলে যেখানে যে ফুলকাগুলো থাকে সেটা কি দিয়ে ঢাকা থাকে? কানকো দিয়ে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এর ভিতরে কি কি মাছ আছে দেখো। ইলিশ মাছ, তারপর সি হর্স, এগুলো হচ্ছে অস্টিকথিস পর্বের প্রাণী। অস্টিকথিস পর্বের প্রাণীর ভিতরে অবশ্যই এগুলো দাগে রাখবা। যেগুলো দাগে দিচ্ছে অবশ্যই বেশি করে পড়তে হবে। কাজ, তারপরে কি কি আছে দেখো। লইটা, রূপসাদা, পোয়া, কোরাল, তারপরে পাকনা, কই, শিং ও মাগুর মাছ সংগ্রহ করো। এগুলো কোন শ্রেণীভুক্ত মাছ? এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করো। এগুলো করতে বলে কোনটা কোন পর্বের প্রাণী সেগুলো শনাক্ত করে তোমাদের দেখাতে বলা হয়েছে। 4 নম্বর শ্রেণীটা দেখো উভয়চর, যেটাকে অ্যাম্ফিবিয়া বলা হয়। কি বলা হয়? অ্যাম্ফিবিয়া। দেখি, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই উভয়চর প্রাণী। তাহলে উভয়চর প্রাণী কাকে বলে আমরা যদি এই সংজ্ঞাটাও দিয়ে দিই তাহলে হয়ে যাবে। অবশ্যই এটা একটা সংজ্ঞা। মেরুদণ্ডের প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় কি করে? প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ করে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারা তাকে উভয়চর প্রাণী বলে। তো সাধারণ বৈশিষ্ট্য আছে উভয়চর প্রাণীর ভিতরে। দেহ ত্বক আঁশবিহীন। আঁশ থাকে না কিন্তু ত্বক আঁশবিহীন থাকবে। ত্বক নরম, পাতলা, ভেজা, তারপরে গ্রন্থিযুক্ত। শীতল রক্তের প্রাণী। পানিতে ডিম পাড়ে। পানিতে কি পারে? ডিম পাড়ে। উভয়চর প্রাণী। জীবন চক্রে সাধারণত ব্যাঙাচির দশা দেখা যায়। তাহলে জীবন চক্রে ব্যাঙাচির দশা দেখা যায় কোন পর্বের প্রাণী? উভয়চর পর্বের প্রাণী। অবশ্যই এটা দেখে রাখবা। তো উভয়চর পর্বের প্রাণীর ভিতরে আছে কুনো ব্যাঙ আর সোনা ব্যাঙ। কুনো ব্যাঙ আর সোনা ব্যাঙ, কারণ প্রথম অবস্থায় পানিতে, দ্বিতীয় অবস্থায় পরিণত হয়ে গেলে ডাঙায় বসবাস করে। 5 নম্বর শ্রেণী আছে সরীসৃপ, যেটাকে রেপ্টিলিয়া বলা হয়। রেপ্টিলিয়া। সাধারণ বৈশিষ্ট্য, বুকে ভর করে চলে। অবশ্যই উভয়চর প্রাণী বা সরীসৃপ জাতীয় যত প্রাণী আছে কি করে চলবে? বুকে ভর দিয়ে চলবে। এটা অনেক ইম্পর্টেন্ট, দায়িত্বে রাখো। আর তারপরে ত্বক শুষ্ক আইসযুক্ত থাকে। 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙুল থাকে। তাহলে 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙুল থাকে। এগুলোকে বলা হয় কি? সরীসৃপ জাতীয় প্রাণী। তার ভিতর সরীসৃপের ভিতর আছে দেখো টিকটিকি, কুমির আর সাপ। টিকটিকি, কুমির আর সাপ যেগুলো দেখে দিলাম অবশ্যই দেখে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্স। যেগুলো বুকে ভর দিয়ে চলে সেটাকে আমরা সরীসৃপ হিসেবে গণ্য করব। আর পক্ষীকুল বলতে পাখি, অ্যাভাস, অ্যাভেস। তাহলে তাহলে দেখো পক্ষীকুল বা অ্যাবিস বলা হয় সাধারণ কিছু বৈশিষ্ট্য। দেহ পালক আবৃত থাকে। অবশ্যই থাকে। 2টি ডানা, 2টি পা, একটি চক্ষু আছে। তারপর ফুসফুসের সাহায্যে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী, হাড় শক্ত, হালকা ও ফাঁপা। উদাহরণ কাক, দোয়েল, হাঁস। কাক, দোয়েল, হাঁস। কাক আছে, দোয়েল আছে, হাঁস। এগুলো কি? অ্যাবিস বা পক্ষীকুল পর্বের প্রাণীর ভিতরে পড়ে যায়। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। 7ম শ্রেণী স্তন্যপায়ী মামালিয়া। স্তন্যপায়ী, এটা হচ্ছে 7 নম্বর শ্রেণীতে আছে। সাধারণ বৈশিষ্ট্যের ভিতর আছে দেহে লোমে আবৃত। স্তন্যপায়ী প্রাণীর দেহে লোমে কি থাকতে পারে? আবৃত থাকতে পারে। তারপরে আছে স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। তাহলে কোন প্রাণীরা সন্তান প্রসব করে? স্তন্যপায়ী প্রাণীরা। এটা দেখে রাখবা। তবে এর ব্যতিক্রম আছে, যেমন প্লাটিপাস।
তো ব্যতিক্রম হিসাবে প্লাটিপাসটাও রয়েছে কিন্তু উষ্ণ রক্তের প্রাণী। তাহলে এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীগুলো সব উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। তাহলে স্তন্যপায়ী প্রাণীরা কি করে, যেগুলো দাইগে দিচ্ছি এই বৈশিষ্ট্যগুলো তোমাদের সবচেয়ে বেশি আসে সেইগুলো আমি দাইগে দিচ্ছি। সর্বপ্রথম তোমরা নোট ডাউন অথবা দাইগে রাখতে পারো। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়, এটা বেশি ইম্পর্টেন্স। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে স্তন্যপায়ী প্রাণীদের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা অনেক ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। আর স্তন্যপায়ী প্রাণীদের ভিতরে কি কি আছে? মানুষ আছে, উট, বাঘ, এগুলো সব স্তন্যপায়ী প্রাণী। কারণ যারা মায়ের দুধ পান করে বড় হয় তারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। কাজ, তোমরা 5 জনের একটি করে দল গঠন করো। এবার মেরুদণ্ড অমেরুদণ্ডের প্রাণীর চার্ট দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো এবং লিপিবদ্ধ করো। এবার তোমরা শ্রেণীতে উপস্থাপন করো। সকল দলের লেখা বৈশিষ্ট্যের সাথে তোমাদের লেখা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও। পাঠ 9, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার। কেবলমাত্র শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এ কাজটি করা সম্ভবপর হয়। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত কয়টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়? একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত কয়টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়? 7টি ধাপে। কয়টি ধাপে? 7টি ধাপে মিলিয়ে নিতে হয়। এটা অনেক ইম্পর্টেন্স, ভেরি ভেরি রেখে দাও। এ ধাপগুলো হলো জগৎ বা কিংডম, পর্ব বা ফাইলাম, শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, পত্র বা ফ্যামিলি, গণ বা জিনাস, প্রজাতি বা স্পেসিস। অনেক সময় পর্বকে উপপর্ব বা সাবফ্লাম ভাগ করা হয়। অনেক সময় পর্বকে উপপর্ব বা সাবলাম ভাগ করা যায়। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণী সম্বন্ধে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে তা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ অর্জন করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেসব এককোষী প্রাণীকে একটি পর্বে, বহুকোষী প্রাণীকে 9টি পর্বে ভাগ করা গিয়েছে। তাহলে এককোষী প্রাণীকে কয়টি পর্বে? একটি পর্বে ভাগ করা হয়েছে। তাহলে এককোষী প্রাণীকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে? একটি পর্বে। আর বহুকোষী প্রাণীকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে? বহুকোষীগুলোকে 9টি পর্বে ভাগ করা হয়েছে। এগুলো দেখে রাখো। শ্রেণীবিন্যাস বিদ্যা। নতুন শব্দ: দ্বিপদ নামকরণ, প্রজাতি: অ্যানিমেলিয়া, সিলোম, সিলেন্টরন, হিমোসিল, সিটা, নটোকর্ডো, লার্ভা, সাইক্লোয়েড, গ্যানেট। এ অধ্যায় পাঠের শেষে যা শিখলাম এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে। আমরা কি কি শিখেছি একটু দেখি। আসলে আমরা কি কি শিখলাম? প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে সিলেন্টরন বলে। তাহলে প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে কি বলে? সিলেন্টরন বলে। এটা দেখে রাখবা। এটা একধারে পরিপাক বা সংবহনের কাজ করে। তারপরে আছে ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তী টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদের ভ্রূণ স্তর বলে। তাহলে এটাও কিন্তু দেখে রাখতে হবে, এটা একটা সংজ্ঞা। বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী বা দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে। তাহলে এখানে এটা সংজ্ঞা বা সিলোম কাকে বলে, অথবা বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী বা দেহ প্রাচীর মধ্যবর্তী ফাঁকা স্থানকে কি বলে? সিলোম বলে। তারপর আছে হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। তাহলে কিসের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়? হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। অবশ্যই দেখে রাখবা।
প্রাণী জগতে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে প্রাণী জগতে কোন পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এগুলো অবশ্যই দেখবা। মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ ম্যান্টল দ্বারা আবৃত থাকে। তাহলে মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ কি দ্বারা আবৃত থাকে? ম্যান্টল দ্বারা আবৃত থাকে। তাহলে দেখো কোন পর্বের প্রাণীদের নরম দেহ ম্যান্টল দ্বারা আবৃত থাকে? মলাস্কা পর্বের প্রাণীদের। মাংসল পা দিয়ে চলাফেরা করে। যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই ভাগে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসম প্রাণী বলে। তাহলে অরীয় প্রতিসম প্রাণী কাকে বলে? অবশ্যই তোমাদের এটা জানতে হবে। তাকে কয় ভাগে ভাগ করা, কয়েকটি অংশে ভাগ করেছে? দুইটি, যেমন তারা মাছ। কর্ডাটা প্রাণী জগতে একটি পর্ব। এই পর্বের প্রাণীদের নটোকর্ড, স্নায়ুরজ্জু, গলবিলীয় ফুলকা ছিদ্র আছে এবং এর কর্ডেট নামে পরিচিত। এরা কি নামে পরিচিত? কর্ডেট নামে পরিচিত। তারপরে আছে দেখো ভার্টিব্রাটা উন্নত প্রাণী। ভার্টিব্রাটা এদের নটোকর্ড শক্ত কোষারুকাযুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয়। স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয়। মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। জলজ ভার্টিব্রাটা ফুলকার সাহায্যে আর যারা স্থলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ক্ষতিকর পোকাদের পেস্ট বলে। তাহলে ক্ষতিকর পোকাদের কি বলা হয়? পেস্ট বলা হয়। এগুলো অবশ্যই তোমাদের একটু ভালো করে জানতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে দিলাম। এখানে শূন্য স্থান পূরণ করার বিষয় আছে অনুশীলনে। তো শূন্য স্থানটা আমরা পূরণ করি। তো পূরণ করে দিয়েছে দেখো। 1 নাম্বার, যকৃত কৃমির রেচন অঙ্গ হলো কি বলে? শিকা নামে পরিচিত, এই জন্য বলে শিকা অঙ্গ। তাহলে যকৃত কৃমির রেচন অঙ্গ হলো কি? শিকা অঙ্গ। তারপরে দেখো চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে কি বলে? হিমোসিল। হিমোসিল। 3 নাম্বার আছে ড্যাশ পেশিবহুল পা দিয়ে চলাচল করে। মলাস্কা পর্বের প্রাণীরা পেশিবহুল পা দিয়ে চলাচল করে। তাহলে কোন পর্বে? মলাস্কা পর্বের প্রাণীরা। ড্যাশ উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। তাহলে এখানে হবে ভার্টিব্রাটা। ভ্যাকার টয়রে ফসি ভার্টি বড় ফেলাকা টেকার ব্রাটা। তাহলে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। 5 নাম্বার, ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজ নটোকর্ড থাকে। কি থাকে? প্রাণীদের লেজে কি থাকে? নটোকর্ড থাকে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখো। ক নাম্বারটা বলা হয়েছে কোন প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? এ অংশগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? সেটা লিখতে হবে। চলো শুরু করি। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই 2025 সালের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হচ্ছে। এখানে দেখো একের প্রশ্নের উত্তর দেখো। একটি প্রাণীর দ্বিপদ নামে দুইটি অংশ থাকে। কয়টি অংশ? দুইটি। প্রথম অংশটি হলো গণ, জিনাস। দ্বিতীয় অংশটি হলো প্রজাপতি, স্পেসিস বা স্পেসাইস। মানুষের বৈজ্ঞানিক নামটা চেয়েছিল। মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স। 2 নম্বর প্রশ্ন দেখো, তোমার চেনা জানা 5টি আর্থ্রোপোডার নাম লেখো। 5টি আর্থ্রোপোডার নাম লিখলে হয়ে যাবে তোমার চেনা জানার। দেখো 2 এর উত্তর দেখো, 5টি আর্থ্রোপোডার নাম। ক নাম্বার তেলাপোকা, ককরোচ, ইংলিশে বলা হয় ককরোচ। খ নাম্বার মাকড়সা, ইংলিশে বলা হয় স্পাইডার। গ নাম্বার কাঁকড়া, ইংলিশে বলা হয় ক্রাব। ঘ নাম্বার চিংড়ি, ইংলিশে বলা হয় প্রাণ। ঙ নাম্বার পিঁপড়া, ইংলিশে বলা হয় অ্যান্ট। 3 নম্বর প্রশ্নটা দেখো, চিংড়ি কোন পর্বের প্রাণী? কোন পর্বের প্রাণী সেটাও লিখতে হবে। এদের কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের দিতে হবে। এদের বৈশিষ্ট্যগুলো কি কি সেটাও দিতে হবে। 3 নম্বর প্রশ্ন দেখো উত্তর, চিংড়ি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। তাহলে চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী বা অন্তর্ভুক্ত বলা হয়। তো এদের কয়েকটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। 1 নম্বরে আছে এক্সোস্কেলিটন বা বাহ্যিক কঙ্কাল থাকে। 2 নাম্বার শরীর 3 ভাগে বিভক্ত, মাথা, বুক, উদর। 3 নাম্বার যৌগিক চোখ থাকে। 4 নাম্বার সংযুক্ত পা থাকে, জয়েন্টেড অ্যাপেন্ডেজ। 5 নাম্বার গিল দ্বারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, উত্তরটা দেখালাম। এবার দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর।
তার আগে ফার্স্টে কোশ্চেনটা পড়ি। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো। শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী বলতে যারা মায়ের দুধ পান করে তাদেরকে আমরা স্তন্যপায়ী প্রাণী বলে থাকি। দেখো ৪ নম্বর উত্তর, দেহ লোম বা পশম দ্বারা আবৃত থাকে, মায়ের স্তন থেকে দুধ পান করে বাচ্চারা। ১ নাম্বার, হৃৎপিণ্ড ৬০ প্রকোষ্ঠ বিশিষ্ট। তার মানে দেখো স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো আমি লিখছি। হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। ২ নাম্বার, অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীর স্তন প্রসব করে বা সন্তান প্রসব করে। ৩ নাম্বার, উন্নত স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক থাকে। আইভি নাম্বার বা ৪ নাম্বার, উষ্ণ রক্ত বিশিষ্ট ওয়ার্ম ব্লাডেড থাকে। তো ৫ নাম্বার কোশ্চেনটা দেখো, ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি? ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য আছে সেগুলো কি কি সেটা দেখতে বলেছে। দেখো ৫ নাম্বার উত্তর, ইউরোকর্ডাটা দেহ নটোকর্ড থাকে, তবে এটি কেবল লার্ভা অবস্থায় দেখা যায়। ১ নাম্বার, প্রাপ্তবয়স্ক অবস্থায় নটোকর্ড অনুপস্থিত থাকে। ২ নাম্বার, প্রধানত সামুদ্রিক প্রাণী। ৩ নাম্বার, শোষণ ও পরিস্রবণ পদ্ধতির মাধ্যমে খাদ্য গ্রহণ করে। আইভি নাম্বার, লার্ভা অবস্থায় মুক্তভাবে সাঁতার কাটতে পারে, তবে প্রাপ্তবয়স্ক অবস্থায় স্থির বা সেসাইল হয়ে যায়। তো ভি নাম্বার বা ৫ নম্বর উদাহরণ, অ্যাসিডিয়ান, সামুদ্রিক স্কুইড। এই ৫টি উদাহরণ দেওয়া আছে ৫ নম্বর প্রশ্নে। তো কয়েকটা দেখো বহু নির্বাচনের প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু পড়ি। ১ নাম্বার, কোনটি মলাস্কা পর্বের প্রাণী? বিশাল ইম্পর্টেন্ট, ঝিনুক। কোনটি মলাস্কা পর্বের প্রাণী? ঝিনুক। ২ নাম্বার, স্কাইপা বা হাইড্রা উভয় কি? স্কাইপা ও হাইড্রা উভয় কি? বহুকোষী প্রাণী। কি কোষী? বহুকোষী প্রাণী। ৩ নাম্বার, সুগঠিত তন্ত্রবিহীন। তার সাথে দেখো নিচের ছকটি লক্ষ্য করো, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। তো ফার্স্টে দেখো, এম, প্রাণীর ডানা হিমোসিল নামক দেহগহ্বর থাকে। এন, প্রাণীর পালক ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। ও, প্রাণীর ডিম পাড়ে শীতল রক্ত বিশিষ্ট। পি, প্রাণীর আইস ও যুগ্ম পাখা থাকে। তো দেখো ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী? তাহলে এম প্রাণীটি কি? অমেরুদণ্ডী। প্রাণীর ডানা ও হিমোসিল নামক দেহগহ্বর থাকে। তাহলে এম এম নাম্বারটা কোনটি? অমেরুদণ্ডী প্রাণীর কথা বলেছে, এই যে এটা। তো এখানে ৪ নাম্বারে একটা এমসিকিউ আছে, উঠতে পারে এমন কোন প্রাণী রয়েছে? এম আর এন প্রাণী। এম আর এন প্রাণী বলতে যে এখানে বোঝানো হয়েছে উঠতে পারে। এম আর এন, প্রাণীর ডানা আছে, তার প্রাণীর আইস বা যুগ্ম পাখা থাকে। তার মানে হচ্ছে এম আর এন প্রাণী কিন্তু উঠতে পারে। রোমাঞ্চনে ১ নাম্বারটি সঠিক উত্তর। তো এখানে দেখো দুইটা সৃজনশীল দিয়েছে। ফার্স্ট টাইমে আমরা সৃজনশীল একটা কমপ্লিট করব উত্তর দিয়ে। দেখো সৃজনশীল প্রশ্ন ১ নম্বরে আছে, পি নাম্বারে একটা ঘাস ফড়িং আছে, আর কিউ নাম্বারে আছে একটা পাখি, দোয়েল পাখি বলি। ক নাম্বারটা দেখো, শ্রেণীবিন্যাস কি বা শ্রেণীবিন্যাস কাকে বলে বা বলতে কি বোঝায়, এটা একটা সংজ্ঞা চাই, সংজ্ঞাটা লিখে দেব। তো দেখো ১ নম্বর প্রশ্নের উত্তর, ক নাম্বার উত্তর, সহজে সুশৃঙ্খলভাবে বিশাল জীবজগৎকে জানার জন্য এর ধাপে ধাপে বিন্যস্ত করা পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। এটা ক নাম্বার প্রশ্নের উত্তর। খ নাম্বারটা কি বলেছে দেখো, বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় সেটা একটু ব্যাখ্যা করতে হবে। দেখো খ নাম্বার উত্তর, একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে এর নামকরণ করা হয়। এ নামের প্রথম অংশ গণ এবং পরের অংশ প্রজাতি। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। গ নম্বর প্রশ্নটি দেখো, পি প্রাণীটি কোন শ্রেণী ব্যাখ্যা করে? পি বলতে এই যে এটা ঘাস ফড়িং। পি প্রাণীটি কোন প্রাণীর বা কোন শ্রেণী ব্যাখ্যা করতে বলেছে? গ নম্বর উত্তর, পি প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের
ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সাধারণ শনাক্তকারী বৈশিষ্ট্য হলো সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত যেমন মস্তক, বক্ষ, উদর বা শিরোবক্ষ। দেহ কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে। এদের দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। উপরিক্ত বৈশিষ্ট্যগুলো পি চিত্রের প্রাণীটিতে পাওয়া যায়। সেজন্য প্রাণীতে আর্থ্রোপোডা পর্বের বা ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীর প্রাণী বলা হয়। ঘ নাম্বারটি দেখো, প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ। তো ঘ নাম্বার উত্তর দেখো, পি ও কিউ প্রাণী দুটি হলো ঘাসফড়িং ও পাখি। প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ নিচে বিশ্লেষণ করা হলো। পি চিত্রটি প্রাণীতে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণী, যেটা ঘাসফড়িং। এটি একটি অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা আবৃত। মাথায় অ্যান্টেনা এবং পুঞ্জাক্ষী থাকে। এদের সন্ধিযুক্ত উপজা থাকে। এরা তৃণভোজী। এছাড়া এদের রক্তে হিমোগ্লোবিন থাকে না। অন্যদিকে কিউ প্রাণীটি করডাটা পর্বের পক্ষীকুল শ্রেণী অন্তর্ভুক্ত, যেটাকে আমরা অ্যাবেস বলি। পক্ষীকুল শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য হল দেহ পালক দ্বারা আবৃত। এদের সামনের দুপা ডানায় বা সোয়াল চক্ষুতে পরিণত হয়েছে। এছাড়া হাড় শক্ত, ফাঁপা ও হালকা, ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। কিউ প্রাণীটি পতঙ্গভুক। চিত্রের প্রাণী দুটির তুলনামূলক বৈশিষ্ট্য থেকে এটা প্রতীয়মান হয় যে এদের গঠনগত পর্ব ও শ্রেণীগত পার্থক্যের কারণেই প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। তো ১ নম্বর কোশ্চেনটা আমরা সমাধান করে দেখে দিলাম। ২ নম্বর কোশ্চেন দেখো, রাতের গায়ে মশায় কামড় দেয় মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল। একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ, চক্ষু ও দেহবরণ পর্যবেক্ষণ করল। পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল। ক নম্বর, ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? এক কথায় অ্যান্সার দিয়ে দেব। ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? ২ নম্বর প্রশ্ন উত্তর, ক উত্তর, ফিতাকৃমি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। আর ক নাম্বার যখন উত্তর করবা অবশ্যই তোমরা এই যে স্পেলিংটা ভালো করে দেখে নিবা। খ নাম্বার দেখো, মানবদেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। খ নাম্বার উত্তর, নটোকর্ড নরম, নমনীয়, দণ্ডকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। মানবদেহের পৃষ্ঠদেশের মাঝ বরাবর নটোকর্ড অবস্থান করে। শুধু ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন নটোকর্ড থাকে। মানবদেহে নটোকর্ডে শুধু ভ্রূণীয় অবস্থা থাকে। পরবর্তীতে এটি মেরুদণ্ডে পরিণত হয়। গ নাম্বার, রাতে পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। গ নাম্বার উত্তর দেখো, রাতের গায়ে বসা প্রাণীটি ছিল মশা। মশা পর্যবেক্ষণ করে এর দেহকে মস্তক, উদর, বক্ষ ও ৩ অংশে বিভক্ত করা যায়। এদের পা সন্ধিযুক্ত এবং দেহে ২ জোড়া ডানা বিদ্যমান। মাথায় পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। দেহে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এইসব বৈশিষ্ট্য থেকে বলা যায় প্রাণীটি অমেরুদণ্ডী। এটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। কেননা ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের যে সকল বৈশিষ্ট্য থাকে রাতের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা প্রাণীটির ওইসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। তার মানে ওইটা
আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঘ নাম্বার দেখো, প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো। এক কথা উত্তরটা দেখো দিয়ে দিয়েছে, শ্রেণী বিন্যাসের সাহায্যে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে জানা সম্ভব। পৃথিবীতে বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়ে চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হল শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে এই দেখো শ্রেণীবিন্যাস করা হয়। রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে এ শ্রেণীর অন্তর্গত উপকারী অপকারী প্রাণী চিহ্নিত করতে পারবে। এ কারণে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের প্রয়োজন হয়। তো এখানে দেখো নিচে করো, 1 নম্বর, তুমি তোমার পরিবেশ থেকে কয়েকটি প্রাণী সংগ্রহ করো এবং এদের বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। 2 নম্বর, কেঁচো, চিংড়ি, তারপর আছে শামুক, দোয়েল, রুই মাছ কোন পর্বের শ্রেণী, এদের শনাক্ত করে বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করে। এটা তুমি নিজে তোমাদের করতে বলা হয়েছে। তো এইগুলো মূল বিষয় না, আমাদের 2টা সৃজনশীল কোশ্চেন ছিল, সেই 2টা তোমাদেরকে উত্তর করে দেখিয়ে দিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.